সুপ্রদর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ব্যালেন্স। অনুষ্ঠানটি এই মুহূর্তে সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। অনুষ্ঠানে আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কোলোনোস্কোপি, এর বিভিন্ন প্রচলিত ভ্রান্ত ধারণা এবং আসলে সঠিক ইনফরমেশনগুলো কি। এই বিষয়ে যে কোনো প্রশ্নের জন্য আমাদেরকে সরাসরি ডায়াল করুন 6463079828 এই নাম্বারটিতে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, আপনাদের সকলের কাছেই অতি জনপ্রিয় একটি মুখ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশার আতিকুজ্জামান। ডক্টর বাশার আতিকুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং কলা কুশলী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ডক্টর জামান, অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আজকে আসলে আমরা কোলোনোস্কোপি নিয়ে এ পর্যন্ত আপনার সাথেই আমি একাধিকবার কথা বলেছি এবং আমি আরও অনেকগুলো পর্বে আরও ভিন্ন ভিন্ন স্পেশালিস্টের সাথেও কথা বলেছি, কিন্তু একটি জিনিস যেটা আমরা রিপিটেডলি এখনও চ্যালেঞ্জ হিসাবে ফেস করে যাচ্ছি সেটি হচ্ছে কোলোনোস্কোপি সম্পর্কে আমাদের মনে ভয় এবং নানা ধরনের ভ্রান্ত ধারণা, বিশেষভাবে আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে আসলে দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্ক একজন মানুষ যার জন্য কোলোনোস্কোপি স্ক্রিনিং টেস্ট করানো বাধ্যতামূলক। আমরা জানি যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট বয়সের সীমা 50 থেকে কমিয়ে 45-এ নিয়ে এসেছে এবং একই সাথে রিপিটেডলি আমরা যে ইনফরমেশনটি প্রতিটি পর্বেই শেয়ার করবার চেষ্টা করে গিয়েছি যে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, যার অর্থ হচ্ছে তার কোনো রিলেটিভের যে বয়সে হয়েছে তার থেকে আরও 10 বছর আগেই সেই ব্যক্তিকে বলা হচ্ছে কোলোনোস্কোপির জন্য স্ক্রিনিং শুরু করতে। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আপনি ব্যক্তিগতভাবে পেশেন্টদের সাথে কী ধরনের অবস্ট্যাকল বা চ্যালেঞ্জ এক্সপিরিয়েন্স করছেন কোলোনোস্কোপি যাদের করানো বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনো করাচ্ছেন না। অনেক ধন্যবাদ। কোলোনোস্কোপি আসলে আপনি বলতে পারেন যে একটা প্রতিরোধযোগ্য ক্যান্সার এবং এটি এমন একটা ক্যান্সার যেটা আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি এবং বলতে পারেন ইতিহাসে এমন কোনো ক্যান্সার স্ক্রিনের প্রসেস নেই যেটা কোলন ক্যান্সারের চাইতে সুপেরিয়র। তো আপনি একটা সত্যি কথা বলেছেন যে কোলন ক্যান্সার এত ভালো একটা টুল কোলোনোস্কোপি, যেখানে কেবলমাত্র আর্লি কোলন ক্যান্সার ডিটেক্ট করা যায়, শুধু তাই না, সেটাকে কেটে বের করে দেওয়া যায় যাতে সেটা ভবিষ্যতে ক্যান্সার না হয়। এটা সত্ত্বেও আমি আমেরিকার মতন জায়গায় বলবো যে কোলোনোস্কোপি করে কোলন ক্যান্সার স্ক্রিনের যে হার সেটাও কিন্তু বেশ কম। আমেরিকাতে প্রায় 35 থেকে 40% মানুষ তারা কিন্তু কোলন ক্যান্সার স্ক্রিনিং করেন না বা কোলোনোস্কোপি করাতে আসেন না এবং এটা একটা কমন প্রবলেম, একটা কমন স্টিগমা। তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো কোলোনোস্কোপি সম্পর্কে ভয়, আর একটা কারণ হলো যে কোলোনোস্কোপি করতে গেলে আমাদের যে সমস্ত সিডেশন বা ঘুম পাড়ানোর যে সমস্ত পদ্ধতি আছে সেটা সম্পর্কে ভয়। আরেকটা ভয় হলো যে একটা অচেনা একটা প্রসিডিউর, এটা কেমন হবে। তো সত্যি কথা বলেছেন যে এটা একটা কমন স্টিগমা এবং কমন ভয়। এখন এটা আমরা কিভাবে মোকাবেলা করি? প্রথমত যেটা জানার দরকার সেটা হলো যে কোলন ক্যান্সার তো একদিনে হয় না। কোলন ক্যান্সার হতে গেলে সময় লাগে। যাদের পারিবারিক ইতিহাস বা পার্সোনাল হিস্ট্রি আছে, যে তার ফ্যামিলিতে তার ভাই বা তার বোন বা তার মা তাদের কোলন ক্যান্সার বা বাবার কোলন ক্যান্সার আছে বা দাদার, তাদের তো একটা অবশ্যই তাদের মন থেকে অবশ্যই তারা জানতে চান যে তাদেরও হয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, কারণ কোলন ক্যান্সার কিন্তু জেনেটিক। গুড নাম্বার অফ কোলন ক্যান্সার জেনেটিক এবং কিছু কিছু কোলন ক্যান্সারের সাথে শুধুমাত্র সম্পর্কযুক্ত না। যেমন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার থাকলে তার কিংবা তার পরিবারের সার্টেন ব্রেস্ট ক্যান্সার থাকলে তাদের কোলন ক্যান্সার সম্ভাবনা বেশি থাকে। ফ্যামিলিতে যদি কারো প্রোস্টেট ক্যান্সার থাকে তাদেরও বেশি থাকে। তো আমরা দেখছি যে 10 থেকে 15% জেনেটিক ক্যান্সার এবং তাদের কিন্তু কোলন ক্যান্সার হচ্ছে সবচেয়ে আগে। তো প্রথম জিনিস সেটা হলো যে আমাদের সবার মধ্যে ইনফরমেশনটা জানানো। প্রথম ইনফরমেশন সেটা হলো কোলন ক্যান্সার
শুরু যখন হয় তখন কিন্তু কোনো লক্ষণ থাকে না, কোনো সিমটম থাকে না। কোলন ক্যান্সার শুরু হয় আমাদের কোলন, যেটা আমাদের পরিপাকতন্ত্রের একদম শেষের অংশ। কোলনে ছোট্ট একটা বাম তৈরি হয় যেটাকে আমরা বলি কোলন পলিপ, এবং যেটা কিন্তু বিনাইন কিংবা যেটা ক্যান্সার না। এবং একটা প্রসেসের মধ্যে থেকে ওই ছোট্ট দানাটা আস্তে আস্তে করে বড় হয় এবং ক্যান্সারে পরিণত হয়, এবং সেই ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যখন ক্যান্সার বড় হয় তখন কিছু প্রবলেম হয়। দেখা যায় যে অনেকের ওয়েট কমে যায়, ওজন কমে যায়, অনেকের ক্ষুধামন্দা হয়, অনেকের পাইপথ দিয়ে রক্ত বের হয়, কিংবা স্কুলের সাথে রক্ত যায়, কিংবা তাদের এনিমিয়া বা রক্ত শূন্যতা হয়, কিংবা তাদের পেটে ব্যথা হয়, কিংবা ডায়রিয়া হয়। তখন তারা ডাক্তারের কাছে আসেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের অলরেডি কোলন ক্যান্সার ডেভেলপ করে গেছে, কিংবা তাদের এটা ছড়িয়ে গেছে। তো যেটা খুব ইম্পর্টেন্ট আমি রোগীদেরকে বলি, প্রথম হলো যে এই মুহূর্তে শুধু আমেরিকা না, সারা বিশ্বে কোলন ক্যান্সার হচ্ছে খুব ইয়াং মানুষদের। যদিও আমেরিকাতে আমরা কিছুদিন আগে কোলন ক্যান্সারের স্ক্রিনের বয়স 50 থেকে 45-এ নিয়ে এসেছি, কিন্তু প্রতিদিনই আমি দেখি খুব ইয়াং মানুষ, এমনকি 28 বছর বয়সের মানুষকেও আমি দেখছি যে তাদের কোলন ক্যান্সার হচ্ছে, এবং কোনো সিমটম ছাড়াই হচ্ছে। এসেছেন আমার কাছে, একটু বাউল মোশন চেঞ্জ হয়েছে এবং জানতে চান কি হচ্ছে। তো আমাদের প্রথম যেটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার, যে এটা কোনো সিমটম নেই, এবং এটা এমন একটা স্ক্রিনিং টেস্ট যে স্ক্রিনিং টেস্টে খুব আর্লি টিউমার শনাক্ত করা যায় ক্যান্সার হওয়ার আগেই, এবং সেটা বের করে নেওয়া যায়, যেটা অন্য কোনো স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু সম্ভব হয়। এটা আমি খুব পরিষ্কার করে বলি। এরপরে যে কথাটা বলি সেটা হলো যে হ্যাঁ, কোলোনোস্কোপি করতে গেলে কোলন পরিষ্কার করতে হয় পরীক্ষার আগের দিন। কোলোনোস্কোপি করতে গেলে পরীক্ষার আগে ঘুম পাড়াতে হয়। কোলোনোস্কোপি করতে গেলে একটা সামান্য রিস্ক থাকে অ্যানেস্থেসিয়ার, সামান্য রিস্ক থাকে প্রসিডিউরের, কিন্তু সেই রিস্কটা বেনিফিটের চাইতে অনেক কম, অনেক অনেক কম। এবং যেটা খুব ইম্পর্টেন্ট, যে একজন ভালো দক্ষ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে করা উচিত, এবং সেটা খুব সহজেই বের করা যায়। আপনার যে ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সের প্রত্যেকটা ডাক্তারকে একটা গ্রেডিং করে। আপনি যদি তাদের অনলাইনে গ্রেডিং দেখেন, দেখবেন যে তাদের পেশেন্টরা তাদের সম্পর্কে কি বলছে। সো ওগুলো থেকেও আপনি ডিটারমাইন করতে পারেন আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বোর্ড সার্টিফাইড কিনা, এগুলো দেখতে পারেন। দেখে আপনি সাহস করতে পারেন যে হ্যাঁ, আমি এর কাছে আমার কোলোনোস্কোপি করাবো। কিন্তু আমি আমার এত দীর্ঘ দিন আমি প্র্যাকটিস করছি, মেডিকেল বাস থেকে বেরিয়েছি তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 30 বছর। তো আমি কোলোনোস্কোপি আমি করছি ধরেন গত 2001 থেকে শুরু করেছে, এখন 23 বছর। তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে ইটস এ ভেরি সেফ টেস্ট, কমপ্লিকেশন খুবই কম হয়, খুবই খুবই কম হয়। আমার জীবদ্দশায় যদি আমি 10,000 কোলোনোস্কোপি করে থাকি, তার মধ্যে সম্ভাবনা কমপ্লিকেশন খুবই কম। তবে হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে কমপ্লিকেশন কতটুকু হবে সেটা আমরা অনেক কিছুতেই যাচাই বাছাই করতে পারি। যাদের অনেকগুলো মেডিকেল কন্ডিশন আছে, যাদের মাল্টিপল মেডিকেশন খাচ্ছেন, যাদের স্লিপ অ্যাপনিয়া আছে, যারা খুব স্থূলাকার, তো এগুলো দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি যে তার কোলোনোস্কোপিতে রিস্ক আছে কিনা, এবং সেই রিস্কটা আমরা অ্যানেস্থেসিওলজিকে জানিয়ে দিই, এবং তারা ডিটারমাইন করেন। অনেকের হার্টের প্রবলেম থাকে, তখন আমরা কার্ডিওলজিস্টের কাছ থেকে একটা ওপিনিয়ন চাই। অনেকের লাঙে প্রবলেম থাকে, তখন আমরা পালমোনারি ডাক্তারের কাছ থেকে একটা ওপিনিয়ন চাই যে এই প্রসিডিওরটা তার জন্য কতটা সেফ হবে। আমেরিকায় যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, কোলোনোস্কোপি এমন একটা প্রসিডিওর যেটা খুব সহজ, এটা সত্যি, কিন্তু যে কোনো প্রসিডিওরের আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো রিস্ক স্ট্র্যাটিফিকেশন করা। তার মানে এই যে প্রসিডিওরটা করব, এটা কতটুকু আপনার জন্য রিস্কি হবে, এবং যারা একজন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তারা এই রিস্কগুলো ঠিক মতন স্ট্র্যাটিফাই করেন, এবং স্ট্র্যাটিফাই করে তখন বলেন আপনাকে। তো আপনি যদি দেখেন যে আপনার ডাক্তারটা এই রিস্কগুলো ঠিক মতো আলোচনা করছে না, তখন সেই ডাক্তারের কাছে আপনি যাবেন না, আপনি আরেকজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট খুঁজে বের করবেন। কিন্তু সবচেয়ে আসল যে কথাটা সেটা হলো যে এই টেস্টটা করতে হবে, কারণ কোলন ক্যান্সার ইয়াং মানুষদের হচ্ছে। আর আমাদের একটা কালচারাল ব্যাপার আছে যে আমার তো কোনো প্রবলেমই নেই, আমি কেন করাবো। তো সেক্ষেত্রে আমাদের কমিউনিটি, আমাদের সোশ্যাল মিডিয়া যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আছেন, আপনাদের মিডিয়াতে আপনারা যারা আছেন, যে কারণে আজকে আপনারা এই অনুষ্ঠানটা করছেন, যে হ্যাঁ ডাক্তার আতিক, আপনি তো আগে কোলোনোস্কোপি নিয়ে, কোলন ক্যান্সার নিয়ে বলেছেন, লক্ষণ নিয়ে বলেছেন, কিন্তু আজকে কথা বলেন কোলোনোস্কোপি নিয়ে।
কারণ বুঝতে পারছেন যে কোলোনোস্কোপি করার হার ওভারঅল আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটু কম, এবং আমরা যত বেশি মানুষকে জানাতে পারবো বা যত বেশি মানুষকে বোঝাতে পারবো যে না এটা করে লাভ আছে, এটা করে আপনি সমূহ বিপদ থেকে রক্ষা পাবেন এবং এটা অতটা রিস্কি না, ততই মানুষ জানবে, বুঝবে এবং টেস্ট করাবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান, ভীষণ চমৎকার করে আপনি বলেছেন। আমার মনে হয় যে আপনার এই কথাগুলো শুনবার পরে আসলেই সকলের যথেষ্ট কনফিডেন্ট ফিল করার কথা। বিশেষভাবে আপনি যে জিনিসটি মেনশন করেছেন যে যদি কোনো স্পেশালিস্ট কোলোনোস্কোপি করবার আগে পেশেন্টের সাথে তার কি কি রিস্ক হওয়ার সম্ভাবনা আছে এগুলো ইন ডিটেলস আলোচনা করে নেন, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের পক্ষে আসলে অনেকটাই ইভ্যালুয়েশন করা সম্ভব এবং ডিসিশন মেকিংয়ে অনেক বেশি কনফিডেন্ট ফিল করা সম্ভব যে আসলে তার জন্য কোন কাজটি করা উচিত। এবং একই সাথে আপনি নির্দ্বিধায় আরও এটা উল্লেখ করেছেন যে পেশেন্ট কিন্তু চাইলে অনলাইন প্রোফাইলে যেয়ে ডাক্তারের পোর্টফোলিওতে যেয়ে রিভিউ চেক করতে পারেন এবং সেখান থেকে সে কনফিডেন্টলি ডিসিশন নিতে পারেন যে কার সাথে তিনি আসলে এই টেস্টটি করাতে চান। কিন্তু আসলে অনেক অপশন রয়েছে, সুতরাং একদম টেস্টই করাবো না এ ধরনের ডিসিশনে যাওয়া উচিত নয়। তো আপনি শুরুতে অনেক কিছু বললেন, অনেকগুলো ইনফরমেশন যে কি ধরনের চ্যালেঞ্জ কমনলি আপনারা ফেস করেন। তো তার ভিতরে প্রথমেই জানতে চাইবো যে কোলোনোস্কোপি করানোর আগে যে প্রিপারেশনটি নিতে হয়, আমি দেখেছি যে এটি আসলে পেশেন্টরা প্রথমত খুব একটা তারা অবস্ট্যাকেল ফিল করেন এবং অ্যাভয়েড করতে চান। তো প্রিপারেশনটা সম্পর্কে আপনি যদি একটু সহজ করে ডিটেলসে বলেন, এবং আশা করি পেশেন্টদের সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বুঝতে এবং পজিটিভলি মোটিভেট হতে। অনেক ধন্যবাদ। আসলে কোলোনোস্কোপি করার একটা বড় অবস্টাকল হলো কোলোনোস্কোপি প্রিপারেশন, এবং অনেকেই ভয় পেয়ে যায়, বিশেষ করে আমার আমেরিকার রোগীরা তারা খুব ভয় পেয়ে যায়। আমরা যারা একদিন একটু কম খেয়ে অভ্যস্ত বা না খেয়ে অভ্যস্ত বা রোজা রাখি, আমাদের জন্য খুব ইজি। ডক্টর জামান, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক আছে লাইভে, চলে যাচ্ছি দর্শকের প্রশ্নে, তারপরে আপনার সাথে আবার আলোচনায় ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম তুষার, নিউইয়র্ক থেকে বলছি। ডক্টর আতিকের জন্য ভালো আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেকবার দেখলাম, ভালো লাগছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বাঙালিরা তো কোলোনোস্কোপি করতে চায় না, এই রিলেটেড যে স্ক্রিনিং সেগুলো করতে চায় না। এখন এগুলোর সেন্সিটিভিটি কেমন? এফওবিটি ভার্সেস সিগময়েডোস্কোপি প্লাস কোলোনোস্কোপি, তারা যদি ইনভেসিভ প্রসিডিউর না চায়, কতটা সেন্সিটিভিটি? আমি শেষের কথাগুলো বুঝতে পারিনি, আপনি একটু বলবেন আবার? দর্শক, আপনি কি লাইনে আছেন? এফওবিটি আর সিগময়েডোস্কোপি আর কোলোনোস্কোপি, এটার সেন্সিটিভিটি কি রকম? ওরা তো কোলোনোস্কোপি করতে চাচ্ছে না। আপনি কি অল্টারনেটিভ টেস্ট সম্পর্কে জানতে চাচ্ছেন দর্শক? আমি জানতে চাচ্ছি যে যদি কোলোনোস্কোপি না করতে চায়, তাহলে এফওবিটি করলে কি কতটা কাজ দেবে, সেনসিটিভিটি কতটুকু? ও আচ্ছা, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। যারা কোলোনোস্কোপি করতে চান না তাদের জন্য এফওবিটি বা ফিকাল লোকাল ব্লাড টেস্ট করলে কতটা লাভ হবে, খুব ভালো একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। সো অনেকগুলো উপায়ে আমরা কোলোনোস্কোপি কোলন ক্যান্সার স্ক্রিন করতে পারি, এবং তার মধ্যে একটা উপায় হলো আপনার স্টুলে রক্ত পরীক্ষা করা। ধরেন আমি যদি 100 জন মানুষের দেখি যে তাদের কোলন ক্যান্সার আছে, তাদের যদি আমরা এই স্টুলটা বা তাদের মলমূত্র থেকে রক্ত পরীক্ষা করি, দেখা যায় যে মাত্র 30 ভাগ লোকে পজিটিভ হয়। তার মানে 70 ভাগ লোককে আমরা কিন্তু ডিটেক্ট করতে পারি না। এটা একটা বড় কথা। তবে হ্যাঁ, এটা ঠিক যে যাদের কোনো কিছুই নেই তাদের জন্য এটা একটা ভালো টেস্ট। কিন্তু আজকাল টেকনোলজি যেতে অনেক অ্যাডভান্স হয়েছে, এখন খুব চমৎকার কিছু টেস্ট এসেছে যারা কোলোনোস্কোপি করতে চান না। তার মধ্যে একটা হলো 24 ঘন্টা স্টুল কালেক্ট করা হয়, এবং এটাকে বলে কোলোগার্ড টেস্ট। এবং কোলোগার্ড টেস্টে 24 ঘন্টা স্টুল কালেক্ট করা হয়, এবং সেই স্টুলটা
আপনি আপনার বাড়ি থেকে মেল করে দেবেন এবং তারা সেই স্টুলের ভিতরে জেনেটিক ম্যাটেরিয়াল দেখবে, আর্লি কোলন ক্যান্সারের জেনেটিক ম্যাটেরিয়াল দেখবে, ব্লাড দেখবে, ইনফ্লামেটরি মার্কার দেখবে এবং কোলন ক্যান্সারের মধ্যে যে জেনেটিক টেস্ট হয় কিংবা আর্লি কোলন পলিপের যে সমস্ত জেনেটিক টেস্ট পার্টিকেল আছে সেগুলো দেখে এবং এটা ডিটেক্ট করার সম্ভাবনা খুব বেশি, প্রায় 93%। তার মানে খুব ভালো, আমরা মানে সায়েন্টিফিক ভাষায় যেটা বলি প্রেডিক্টিভ ভ্যালু খুব ভালো। সো যারা কোলোনোস্কোপি করতে চান না তাদের জন্য কিন্তু এই কোলোগার্ড টেস্টটা ইজ এ ফ্যান্টাস্টিক টেস্ট, তারা এটা করতে পারেন এবং ওটা করে যদি পজিটিভ হয় তখন তারা মন থেকে জানলেন যে হ্যাঁ এই টেস্টটা আমার করা উচিত। এবং যে কোনো প্রাইমারি কেয়ার ডাক্তারকে কিন্তু আপনি বলতে পারেন যে দেখেন আমার বয়স 45 হয়ে গেছে, আমি কোলোনোস্কোপি এখন করতে চাচ্ছি না, কিন্তু আমি একটা নন ইনভেসিভ টেস্ট, একটা স্টুলের টেস্ট যেটা কোলোগার্ড টেস্ট, এটা করতে চাই। সো এটা কিন্তু ফিকাল লোকাল ব্লাড টেস্টের চেয়ে অনেক অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক ভালো। একটাই প্রবলেম যে আপনি যদি এটা পজিটিভ পান তখন আপনাকে কোলোনোস্কোপি করতে যেতে হবে এবং এটার মানে ফলস পজিটিভ রেট একটু হাই হয়, কিন্তু তারপরও আমি যখনই কোনো পেশেন্টের কোলোগার্ড টেস্ট পজিটিভ দেখি আমি ধরে নিই অলমোস্ট 90+% কিন্তু আমি কোলোনোস্কোপি করে কিছু না কিছু পাবো এবং সেটা আমি টেক কেয়ার করতে পারবো। সো এটা ভালো প্রশ্ন যে যাদের ভয় আছে কোলোনোস্কোপি করার তারা স্টুলের এই যে স্পেশাল টেস্টটা করাতে পারে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি ইনফরমেশনগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং বুঝতে পেরেছেন। আমাদেরকে আরও একজন দর্শক জানতে চেয়েছেন আমাদের ফেসবুক লাইভে, সেলিনা রাইস, সম্ভবত উনি নিউ ইয়র্কে থাকেন। তো উনি জিজ্ঞেস করেছেন যে মাউন্ট সাইনাই হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কি ভালো কিনা, উনি কি সেখানে কনফিডেন্টলি যেতে পারেন কিনা। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। মাউন্ট সাইনাই মেডিকেল ইউনিভার্সিটি কিংবা অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন যেটা আছে তারা একটা ভালো প্রতিষ্ঠান এবং আপনি অবশ্যই যাবেন। তবে যেটা বলেছি যে কোনো ডাক্তারের কাছে আপনি যান না কেন, আপনার মনে যদি কোনো রকম খুঁত থাকে, প্রত্যেকটা ডাক্তারের কিন্তু মেডিকেল প্রোফাইল আপনি যদি গুগল করেন আপনি তার সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। তার মধ্যে অধিকাংশ তথ্যই সঠিক তথ্য বা পেশেন্ট তথ্য দিয়েছে। হয়তো দু একজন পেশেন্ট কোনো কারণে ডাক্তারের অসন্তুষ্ট হতে পারেন বা কোনো খারাপ, কিন্তু যে ডাক্তারের অধিকাংশ ইভালুয়েশন ভালো, যে ডাক্তারের বোর্ড সার্টিফিকেশন আছে, সেই ডাক্তারকে আপনারা চুজ করা উচিত। আর মাউন্ট সাইনাই ডেফিনেটলি ইজ এ ভেরি গুড অর্গানাইজেশন এবং আপনি কনফিডেন্টলি সেখানে যেতে পারেন। আমি স্পেসিফিক্যালি কোনো ইনস্টিটিউশনের নাম বলবো না। নিউ ইয়র্ক ইজ ফিল্ড উইথ গ্রেট ইনস্টিটিউশন, কলম্বিয়া, মাউন্ট সাইনাই, NYU, লং আইল্যান্ড জুইশ ছিল আমি যখন ছিলাম। সো এখন বোধহয় নাম হয়ে গেছে নর্থওয়েল। সো there is great places. ইভেন আমি যেখানে ট্রেন হয়েছি, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, সুনি টাউন স্টেট, লং আইল্যান্ড কলেজ হসপিটাল, খুবই ভালো ইনস্টিটিউশন। বলতে পারেন যে আমেরিকার সবচেয়ে ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট গুলো তৈরি হয় নিউ ইয়র্কে। সো আপনারা কনফিডেন্টলি এই বড় বড় হসপিটালগুলোতে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান। আমরা আলোচনায় ছিলাম কোলোনোস্কোপির পূর্ববর্তী প্রিপারেশন নিয়ে। আবার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য। যেটা বলছিলাম যে প্রসিজারের আগের দিন আমাদেরকে জাস্ট পানীয় খেতে হয়। মানে পানীয় বলতে বোঝাচ্ছি যে একেবারে লিকুইড বা তরল জাতীয় খাবার, এবং সেই খাবারটা হতে হবে স্বচ্ছ এবং কোনো কালার ছাড়া। তাহলে এটা অনেকেই মানে বুঝতে পারে না কিংবা অনেকে একটু ভরকে যান যে জিনিসটা কি। তার মানে আপনি সুগার যুক্ত যে কোনো ড্রিঙ্কস খেতে পারেন, যেমন ধরেন স্প্রাইট, কিংবা যেমন ধরেন আপনি খেতে পারেন পিডিয়ালাইট, যেমন আপনি খেতে পারেন যে কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। আপনি কিন্তু স্যুপও খেতে পারেন, চিকেন স্যুপ। আপনি ওই সলিড অংশটা সরিয়ে নেবেন এবং ওটা যেন কালারফুল না হয় সেটা কিন্তু খেতে পারেন। সো অনেক কিছুই খাওয়া সম্ভব। আপনি লেবুর শরবত যদি সেটা কালারফুল না হয় সেটাও খেতে পারেন। সো অনেকের ভয় থাকে যে আমি এর আগের দিন শুধু লিকুইড খাবো, শুধু কি এটা পানি নাকি? না, এটা পানি না। আপনি শরবত খেতে পারেন, আপনি নানা রকমের ড্রিঙ্কস যেটা কালারফুল না সেটা খেতে পারেন, আপনি চিকেন স্যুপের যে অংশটা একেবারে ক্লিয়ার সেটা খেতে পারেন, এবং সেটা খেতে হয় সকাল থেকে। এবং আমরা নানা রকমের প্রিপারেশন দেই, কিন্তু আমার যেটা ফেভারিট সেটা নাম হলো ক্লিন পিক কিংবা সুপ্রেপ। এটা খুব ইজি। ছোট ছোট দুটো বোতল আমরা দিয়ে দিই,
এবং দুপুর 12টার সময় আমি আমার পেশেন্টকে বলি যে প্রথম বোতলটা আপনি আস্তে আস্তে করে খাবেন যতক্ষণ সময় লাগে, খুবই ছোট বোতল, এক গ্লাসের পানি, এবং সেটা বিভিন্ন ফ্লেভারের হয়, লেমন আছে, অরেঞ্জ আছে, সো ফ্লেভারফুল। আমি সাধারণত ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হয়, সেই পানির সাথে মিশিয়ে নেই। তারপরে রোগীকে বলি যে আপনি ওটা খেয়ে নেবেন। তো ওটা প্রথমে খান তারা, এবং দ্বিতীয় ডোজটা আমি খেতে বলি সন্ধ্যা 6টার দিকে, এবং দেখা যায় যে মোটামুটি 4টা-5টার দিক থেকে একটু ডায়রিয়ার মতন হয় এবং সবকিছু মোটামুটি বেরিয়ে যায়। কিন্তু যে সমস্ত পেশেন্টের খুব কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আছে তাদেরকে আমি বলি যে আপনারা 4 থেকে 5 দিন আগে মাংস জাতীয় খাবার অ্যাভয়েড করবেন, বা যে সমস্ত খাবার সহজে পরিপাক হয় না সেগুলো অ্যাভয়েড করবেন। শাকসবজি একটু বেশি খাবেন, আর প্রতিদিন একটা করে দোকানে যে স্টুল সফটনার পাওয়া যায়, যেমন ধরেন মিরালাক্স বা ডুলকোল্যাক্স, প্রতিদিন একটা করে খাবেন। তাহলে 4-5 দিন আগে থেকে যদি আপনি একটু একটু করে খান, আস্তে আস্তে করে আপনার কোলনটা ক্লিন হওয়া শুরু করবে। এটা হলো শুধুমাত্র যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য নেই তাদের ওই আগের দিনের প্রিপারেশনে কিন্তু ভালো কাজ হয়ে যায়। তো আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, আপনি ডাক্তারকে বলবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আছে কিনা, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। কোলোনোস্কোপি তখনই আমরা খুব পারফেক্টলি করতে পারি যখন আপনার প্রিপারেশনটা খুব ক্লিন হয়, এবং আমাদের যেটা মেইন গোল, আর্লি কোলন পলিপ ডিটেক্ট করে সেটাকে কেটে বের করে আনা, সেটাও আমাদের জন্য খুব সহজ হয়। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কোলোনোস্কোপি রিলেটেড আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণের পরে ফেরত আসছি, আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রদর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে আজকের টিভি অ্যান্ড ওয়েলনেসের বিশেষ আলোচনায় কোলোনোস্কোপি রিলেটেড বিভিন্ন ভ্রান্ত ধারণা এবং আসলে সত্যি ইনফরমেশনগুলো কি, এগুলো নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনায় আছেন আমাদের পরিচিত মুখ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশার আতিকুজ্জামান। ডক্টর জামান, আমাদেরকে আরও একজন দর্শক প্রশ্ন করেছেন যে জেনিভ হাসান, তিনি ফেসবুক লাইভে জানতে চেয়েছেন যে তিনি একবার কোলোনোস্কোপি করেছেন 2023 সালে এবং একটি পলিপ পাওয়া গিয়েছে, তো 2 মাস পরেই তাকে আবার কোলোনোস্কোপি করতে বলা হয়েছে। তো উনি জানতে চাচ্ছেন যে এত দ্রুত আবার যদি উনি কোলোনোস্কোপি করান সেটা কি সঠিক কিনা? অনেক ধন্যবাদ। কোলোনোস্কোপি খুব তাড়াতাড়ি করার বেশ কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে যে আপনার যে পলিপটা পাওয়া গিয়েছে সেটা তারা যখন মাইক্রোস্কোপের নিচে দেখেন প্যাথোলজিস্টরা, তারা দেখতে পান যে এটা কোন ধরনের পলিপ, এটা কি একটা বিনাইন কিংবা ক্যান্সার ছাড়া পলিপ, নাকি একটা পলিপ যেটা ক্যান্সারাস কিংবা আর্লি ক্যান্সারাস, একদম ক্যান্সার হবে এরকম ভাব। আরেকটা হলো যে আপনি যখন কোলোনোস্কোপি করিয়েছেন, হয়তো এমন হতে পারে যে আপনার কোলোনোস্কোপির প্রিপারেশনটা ঠিক মতন ছিল না, এবং তারা হয়তো একটা পলিপ পেয়েছে, কিন্তু তারা ভয় পাচ্ছে যে আপনার আরো কিছু পলিপ তারা মিস করেছে বা দেখতে পাচ্ছে না। সো অনেকগুলো কারণ। সো যদি কোলোনোস্কোপি প্রিপারেশনটা ভালো না থাকে, আমরা অনেক সময় পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে আসি, বিশেষ করে যাদের হাই রিস্ক থাকে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের নিজেদের হিস্ট্রি আছে, যাদের ক্যান্সারের হিস্ট্রি আছে ফ্যামিলি, তাদেরকে আমরা বলি। আর যাদের পলিপ হয়েছে এবং পলিপটা আমরা বলি অ্যাডিনোমেটাস পলিপ, বা যে পলিপটা ক্যান্সার হতে পারে, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় পলিপটার ভিতরে আর্লি ক্যান্সার ডেভেলপ করেছে, যেটাকে আমরা বলি হাই গ্রেড ডিসপ্লেসিয়া, যেটা একেবারে ক্যান্সারের দোরগোড়ায়, এবং মনে হচ্ছে যে ওই পলিপটা যেখান থেকে কেটেছে কিছু অংশ হয়তো ওই আশেপাশে রয়ে গেছে বা থেকে গেছে, এরকমও হতে পারে। কিংবা পলিপটা কেটেছেন কিন্তু তার ভিতরে সাসপিশিয়াস কিছু সেল বা কোষ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আপনাকে খুব তাড়াতাড়ি করে আবার কোলোনোস্কোপি করাতে চাইতে পারেন, কারণ তারা ওই জায়গাটা আবার পরীক্ষা করতে পারেন, দেখতে চান যে সেখান থেকে কোনো কিছু গ্রো করছে কিনা, কিংবা পুরো জিনিসটা ঠিক মতন বের হয়েছে কিনা। আর যদি কোলোনোস্কোপি প্রিপারেশন ঠিক মতন না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে বলবেন যে হ্যাঁ, এবার আপনি 2 দিন ধরে প্রিপারেশন নেবেন, কিংবা আমি যেটা বললাম যে 4-5 দিন আগে থেকে কিছু ল্যাক্সেটিভ কিংবা জলব জাতীয় জিনিস খাবেন, যাতে প্রিপারেশনটা ভালো মতন হয়। তো আপনার ক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা সেটা হলো হয়তো পলিপটা
প্রিক্যান্সারাস ছিল, কিংবা পলিপে হাই গ্রেড ডিসপ্লেসিয়া ছিল, কিংবা অনেক বড় পলিপ ছিল, তারা সেটার কিছু অংশ হয়তো কাটতে পারেননি, তারা দেখতে চান। সো অবশ্যই আপনি ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে আমাকে কেন এত তাড়াতাড়ি করতে হবে। যেমন আমরা অনেক সময় কারো কারোর মধ্যে 3-4টা পলিপ পেয়ে যায়, তাদের মধ্যে কিছু কিছু থাকে বড় পলিপ 1 সেন্টিমিটারের বেশি, কোন কোন পলিপে অ্যাডিনোমেটাস থাকে বা টিউবুলোভেলাস অ্যাডিনোমা থাকে, মানে হিস্টোলজিক্যালি এটা ক্যান্সারের কাছাকাছি কিন্তু ক্যান্সার না। তখন তাদেরকে আমরা বলি যে হ্যাঁ, আপনারা 3 বছর পর বা 2 বছর পর বা 1 বছর পর বা 5 বছর পর আপনারা আসবেন। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার নেক্সট কোলোনোস্কোপি কখন করতে হবে। যদি কোলোনোস্কোপি একদম ভালো হয়, ইট শুড বি ডান 10 ইয়ার্স, 10 বছর পরে। তো আমার মনে হয় হিস্টোলজিক্যালি আপনার কোলনটা হয়তো সাসপিশিয়াস কোলন ছিল, তো ডাক্তারকে আপনি জিজ্ঞেস করে নেবেন কেন। আর যদি প্রিপারেশন ভালো না হয়ে থাকে এবং সেই জন্য যদি আপনাকে আসতে বলে, সেক্ষেত্রে আপনার উচিত হবে ডাক্তারকে জিজ্ঞেস করা যে এবার আমি প্রিপারেশন একটু অন্যভাবে করবো কি। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। অনেকেই মনে করেন যে কোলোনোস্কোপি আসলে খুবই একটি ডেঞ্জারাস প্রসিডিওর্স, এবং সেক্ষেত্রে অনেকে মনে করেন যে কোলোনোস্কোপি না করিয়ে বরঞ্চ তিনি যতদিন সুস্থভাবে আছেন বেঁচে সেটাই ভালো। তো কোলোনোস্কোপিতে আসলে কমপ্লিকেশনসের কমন কমপ্লিকেশনসগুলো হওয়ার সম্ভাবনাগুলো কি কি, এবং সেটা কতটা ফ্রিকোয়েন্ট, আপনি যদি এই বিষয়ে আমার মনে হয় দর্শকদের সাথে একটু বেসিক ইনফরমেশনগুলো শেয়ার করেন, এবং একই সাথে আসলে কোলোনোস্কোপি কতটা ভয়াবহ প্রসিডিওর্স, মানে এত ভয় যে আমি মরেই যাব, আমি দেখেছি বেশিরভাগ মানুষের এটি ধারণা। তো এই বিষয়ে একটু আপনার ওপিনিয়নগুলো জানতে চাচ্ছি। ওভারঅল কোলোনোস্কোপি তো একটা সেফ প্রসিডিওর, তারপরেও এটা একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর। এটা করতে গেলে পেশেন্টকে কিছু জোলাপ খেতে হয়, ডায়রিয়া হয়ে যায়, অনেকের যখন প্রসিডিওর করতে হয় তার আগে সিডেশন দিতে হয়, মানে এক ধরনের অ্যানেস্থেসিয়া দিতে হয়, সেটা থেকে কিছু কমপ্লিকেশন হবার সমস্যা থাকে। যেমন অনেকের হার্ট রেট বেড়ে যায়, অনেকের হার্ট রেট কমে যায়, অনেকের রেসপিরেটরি প্রবলেম হয়, শ্বাসকষ্টের প্রবলেম হয়, অনেকের হার্টের প্রবলেম হতে পারে। এবং কোলোনোস্কোপি ইটসেলফ অনেকের দেখা যায় যে হয়তো আমরা একটা পলিপ কেটে দিয়েছি, সেখান থেকে রক্ত বেরোতে পারে, বা আমরা একটা পলিপ কেটেছি, সেই জায়গাটা ছিঁড়ে যেতে পারে বা পারফোরেশন হতে পারে। তো অনেক সময় আমরা কোলোনোস্কোপি প্রিপারেশন ঠিক মতো না থাকলে পলিপ মিস করতে পারি। সো এগুলো হলো কমন কমপ্লিকেশন, এবং এই কমপ্লিকেশনের হার কিন্তু খুবই কম। একজন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট একটা ভালো ইনস্টিটিউশনে করলে দেখা যাচ্ছে 10,000-এর মধ্যে 1-2 বা ম্যাক্সিমাম 10 জনের ক্ষেত্রে এটা হতে পারে, তার মানে খুবই কম। ইভেন 100 জনের মধ্যে একজনের হয় না, সো 1000-এর মধ্যে হয়তো একজনের হতে পারে, খুবই কম রিস্ক। তবে এই রিস্ক যেটা বললাম, এক্সকিউজ মি, কিছু স্ট্র্যাটিফিকেশন তো করতে হয় ডাক্তারদের আগে থেকে। যেমন ধরেন আমরা জিজ্ঞেস করে নিই যে আপনার আগে অ্যানেস্থেসিয়াতে কোনো প্রবলেম হয়েছে কিনা, আপনার কোনো ইলেকট্রোলাইটের প্রবলেম আছে কিনা, আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা, আপনার লাংয়ের কোনো সমস্যা আছে কিনা, আপনি স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, আপনি কোনো সিপ্যাপ নেন কিনা, আপনি কোনো ব্লাড কোয়াগুলেশনের ওষুধ খাচ্ছেন কিনা, আপনি কি কোনো কার্ডিওলজিস্টের কাছে যান কিনা, আপনি কোনো লাং ডাক্তারের কাছে যান কিনা, আপনি কি হিমোডায়ালিসিস নেন কিনা। এগুলো ভেরি কমন কোশ্চেন কিন্তু আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি, এবং এই কোশ্চেন জিজ্ঞেস করি এবং আমরা সেটার জন্য একটা আনসার খুঁজে বের করি যে আপনি কতটুকু মানে রিস্ক ফ্রি হবেন বা অ্যাডিকুয়েট রিস্ক প্রিকশন আমরা নিব যাতে আপনার প্রসিডিউরে কমপ্লিকেশন না হয়। তো সেটাই হলো গুড মেডিসিন। একজন ভালো ডাক্তার একটা প্রসিডিউর করার আগে আপনাকে ভালো মতন যাচাই বাছাই করে নেবেন, এবং ভালো মতন যাচাই বাছাই করার পরেও রিস্ক যে হতে পারে না তা না, রিস্ক তো হতেই পারে, আপনি ইনভেস্টিভ প্রসিডিউর করবেন। কিন্তু আমরা যে মানে আমেরিকাতে তো কোটি কোটি কোলোনোস্কোপি হচ্ছে, এবং এগুলো সবকিছু কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, এবং সেই স্ট্যাটিস্টিক্স প্রতি বছর দেখা হয়। আমাদের কোলোনোস্কোপি যিনি করেন তার কতটা কমপ্লিকেশন হয় সেটাও কিন্তু মাপা হয়, এবং তার কোলোনোস্কোপি কতটুকু ভালো, মানে তার কোলনের যে প্রিক্যান্সারাস পলিপ সেটা ডিটেকশন রেট কত, সেগুলো কিন্তু দেখা হয়। এবং সেগুলো যদি অ্যাডিকুয়েটলি তারা না করেন, এখন কিন্তু মেডিকেয়ার অ্যাডমিনিস্ট্রেশন বা সিএমএস তাদের কোলোনোস্কোপি করার যে রিইম্বার্সমেন্ট সেটাও কমিয়ে দেন। সো অনেক কিছু সেফটি নেট রয়েছে, এবং সেফটি নেট রয়েছে বলেই ইট ইজ সাচ এ ইফেক্টিভ প্রোগ্রাম এবং ইফিশিয়েন্ট প্রোগ্রাম। তো
যে ডাক্তাররা মাইন্ডফুলি আপনাকে দেখবেন, এই প্রশ্নগুলো করবেন, তাদের মনে করি যে কমপ্লিকেশন হবার মানে খুবই কম। এবং একজন রোগী হিসাবে আপনিও ফিল ফ্রি টু আস্ক দ্য ডক্টর, আপনার ডাক্তারকে প্রশ্ন করবেন যে আসলে ডাক্তার আমি যে করবো আমার কি কি রিস্ক আছে বা রিস্ক হওয়ার সম্ভাবনা কতটুকু, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমাকে একজন যেমন প্রশ্ন করেছেন যে আমার প্যানিক ডিসঅর্ডার আছে, আমি এখন এটা আমার কোলোনোস্কোপি আমার জন্য কতটা সেফ হবে। হ্যাঁ, অনেকেরই সাইকিয়াট্রিক প্রবলেম আছে, প্যানিক ডিসঅর্ডার আছে, তাদের বুঝতে হবে যে এটা একটা সেফ প্রসিজিওর এবং প্যানিকের জন্য তারা যে ওষুধটা খান সেই ওষুধটা তারা খাবেন আগে এবং প্রসিজিওর করতে যাবেন। এবং অনেক পেশেন্টই খুব এংজাইটিতে থাকেন, তারা আসেন, আমরা বলি যে আপনারা এংজাইটি ওষুধ খেয়ে আসবেন এবং আমরা তাদেরকে সাধারণত আসার পরে যে মেডিসিন আমরা যে দেই তারা তো ঘুমিয়েই যান, অর্থাৎ প্রসিডিউরে কোনো রকম কমপ্লিকেশন হয় না। তো ইনফ্যাক্ট যারা এংজাইটিতে থাকেন অনেক সময় দেখা যায় যে তাদের এংজাইটির জন্য আমাদেরকে একটু বেশি ওষুধ দিতে হয়, যারা অ্যানেস্থেসিয়া দেন, কারণ তারা খুব অ্যাংশাস থাকেন। কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি যে আমাদের একজন মানুষের এংজাইটি আছে এবং উনি প্রসিডিউর না করে চলে যাচ্ছেন। সো যদি অ্যাডিকুয়েটলি ব্যবস্থা নেওয়া যায় আগে থেকে, ঠিক মতন কাউন্সিলিং যদি করা যায়, তাহলে এংজাইটি থাকলেও কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান। আসলে আমাদেরকে ফেসবুক লাইভে একজন দর্শক এক্স্যাক্টলি এই প্রশ্নটি করেছেন, তিনি সম্ভবত ওনার প্যানিক অ্যাটাকের প্রবলেম আছে, তো তিনি জানতে চেয়েছেন যে প্যানিক অ্যাটাক প্রবলেম যাদের আছেন তাদের ক্ষেত্রে আসলে এটি কতটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তো সেটি তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেছেন প্যানিক অ্যাটাকের ব্যাপারে। আমি প্রশ্নটা দেখেছি এবং দেখে আমি এই জন্যই বললাম যে যাদের প্যানিক অ্যাটাক আছে তাদের ভয়ের কোনো কারণ নেই। আপনার এনজাইটি কিংবা প্যানিক অ্যাটাকের ওষুধটা আপনারা আগে খেয়ে নেবেন। এমনকি আমরা বলি যে যেদিন প্রসিডিউর থাকে আপনার এসেনশিয়াল যে সমস্ত ওষুধ, যেমন ধরেন ব্লাড প্রেশারের ওষুধ বা এনজাইটির ওষুধ বা থাইরয়েডের ওষুধ, এগুলো কিন্তু খেতে হবে। সামান্য একটু সিপ পানি খেয়ে ওই ওষুধটা খেতে হবে, ওষুধ বন্ধ করলে হবে না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ডাক্তারের কাছ থেকে আপনারা জেনে দিবেন যে প্রসিডিউরের সময় কোন কোন ওষুধ বন্ধ করতে হবে বা কোন কোন ওষুধ বন্ধ করা যাবে না। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের ইনসুলিন কিন্তু নিতে হবে, এবং প্রসিডিউরের আগের দিন আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, কারণ খুব বেশি সুগারি ড্রিঙ্ক খেলে তো সুগারও বেড়ে যেতে পারে। তো কোন ধরনের খাবার আপনি খাবেন সেটা আপনার ডাক্তারের সাথে একটু আলাপ করে নিতে হবে যে আচ্ছা ঠিক আছে আমার তো ডায়াবেটিস আছে। অনেক ক্ষেত্রে যাদের খুব ব্রিটল ডায়াবেটিস থাকে, যাদের ডায়াবেটিস ঠিক মতন কন্ট্রোল হয় না, তাদেরকে আমরা বলি যে আপনি একটু আপনার এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কথা বলবেন যে তারা কি প্রিফার করে। তবে আমরা যারা ডায়াবেটিস যাদের আছে তাদেরকে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেদিন প্রসিডিউর হয় ট্যাবলেটটা সেদিন বলি যে আপনারা খাবেন না। এখন একটা নতুন ইন্টারেস্টিং কথা বলি আপনাকে, অনেকগুলো নতুন ওষুধ বেরিয়েছে ডায়াবেটিসের জন্য বা মেটাবলিক সিনড্রোমের জন্য, সেগুলো ওজন কমাতে সাহায্য করে এবং এগুলো যেমন ওয়াগোভি, মানে অনেক ধরনের ওষুধ রয়েছে যেগুলো সাহায্য করে। এবং এই ওষুধের আবার একটা সাইড এফেক্ট আছে, এই ওষুধ কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টকে স্লো করে দেয় এবং অনেকেই দেখা যায় যে পেটে খাবার থেকে যায়। এদেরকে আমরা কিন্তু একটু দীর্ঘ সময় ধরে প্রিপারেশন করাই এবং যখনই দেখি যে তারা ওই ওষুধ খাচ্ছেন তাদেরকে আমরা বলি যে আপনারা 2 সপ্তাহ আগে ওই ওষুধটা বন্ধ করবেন। সো একজন কোলোনোস্কোপি ডাক্তারের কাছে আপনি যারা যাবেন তারা কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকটা ওষুধ দেখবেন যে আপনারা কি কি ওষুধ খাচ্ছেন, কি কি ওষুধ বন্ধ করবেন বা কি কি ওষুধ বন্ধ করবেন না, কিংবা আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার যিনি আছে তাকেও বলবেন আপনি যে আপনি কি 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 ওষুধ খাবেন বা খাবেন না। সো কোলোনোস্কোপি ইজ এ সেফ প্রসিডিউর, এটা সত্যি, কিন্তু যিনি করবেন তিনি তার হোমওয়ার্ক করে নেবেন আপনার সম্পর্কে যে আপনার জন্য কিভাবে সবচেয়ে সেফেস্ট ওয়েতে এটা করা যায়। এবং যেটা বললাম আমি তো আমার জীবনে হাজার হাজার কোলোনোস্কোপি করেছি, করছি, মানে এটা খুবই সেফ প্রসিডিউর এবং as long as you are very careful it is very important. অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আসলে যিনি প্যানিক অ্যাটাকের প্রশ্নটি করেছেন উনি রিপিটেডলি বেশ কয়েকবারই প্রশ্ন করেছেন, উনি হয়তোবা কোলোনোস্কোপি করাবার জন্য খুবই ইন্টারেস্টেড, হয়তোবা ওনার স্ক্রিনিং টেস্টের বয়স হয়ে গিয়েছে কিন্তু ভয় পাচ্ছেন, এই জন্য উনি বারবার আসলে জানতে চাচ্ছেন, হয়তোবা সাহস যোগাবার চেষ্টা করছেন। দর্শক আপনাকে বিশেষ ধন্যবাদ। আমার মনে হয় আপনি ইনফরমেশনগুলো সঠিকভাবে ফলো করে কোলোনোস্কোপির জন্য প্রসিডিওরের জন্য আপনি
উদ্যোগ নিতে পারেন। ডক্টর জামান, আপনার কাছে আরও একটি খুব কমন একটি জিনিস জানতে চাইবো, যে অনেকেই আসলে জানতে চান যে তারা কি এটা অ্যাফোর্ড করতে পারবেন কি না, ইন্স্যুরেন্স কভারেজের ব্যাপারগুলো, এবং সেক্ষেত্রে রুলস এবং রেগুলেশনগুলো কি আছে, তাদের রাইট কি আছে, এই বিষয়ে যদি আপনি একটু ইনফরমেশন শেয়ার করেন। এবং কোলন ক্যান্সার স্ক্রিনিং একটা স্ক্রিনিং টেস্ট, এবং সমস্ত ইন্স্যুরেন্সে কিন্তু কোলন ক্যান্সার স্ক্রিনিং আপনার জন্য কিন্তু ফ্রি। ইনফ্যাক্ট অনেক ইন্স্যুরেন্সে আপনি যদি কোলন ক্যান্সার স্ক্রিনিং করেন, তারা আপনাকে সেটার জন্য দেখা যায় যে এক ধরনের রিওয়ার্ড দেয়। অনেকে 50 টাকার একটা অ্যামাজনের কার্ড পাঠিয়ে দেয়, বা আপনার যে সমস্ত গুডউইল পয়েন্ট আছে সেখানে পয়েন্ট বাড়িয়ে দেয়, হয়তো আপনার কোনো ওষুধের বা ডাক্তারের কো পেমেন্টটা কমে যায় তাতে। তো কারণ একটা কোলোনোস্কোপিতে যদি আর্লি পলিপ ধরা পড়ে, তাহলে তো ভবিষ্যতে তার কোলন ক্যান্সারের সম্ভাবনা কমে গেল। তো এটা তো লাভ হলো ইন্স্যুরেন্স কোম্পানি। তো যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে কোলোনোস্কোপি হলো ইজ কমপ্লিটলি কাভার্ড বাই ইউর ইন্স্যুরেন্স। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। একটা ডাক্তারকে এটা একটা স্ক্রিনিং টেস্ট হিসাবে যদি উনি কোডিং করেন, there is no cost for colonoscopy. এখন কোলোনোস্কোপি করতে গেলে অনেকগুলো খরচ আছে। একটা হলো ডাক্তারের খরচ, একটা হলো আপনি যেখানে যাবেন তার একটা খরচ, কিন্তু আপনার যদি অ্যানেস্থেসিয়া দিবে তারও একটা খরচ আছে। এবং as long as it's a screening test, it is fine. এখন আরো একটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে আপনার কোন রকমের ইন্স্যুরেন্স আছে, আপনার ইন্স্যুরেন্সের কো পেমেন্ট কত। স্ক্রিনিং টেস্টের জন্য অনেক ইন্স্যুরেন্সের কো পেমেন্ট থাকে, ভালো ইন্স্যুরেন্সে লাগে না, কিন্তু অনেক ইন্স্যুরেন্সে দিতে হয়। তো যখনই আমাদের অফিসে কেউ কোলোনোস্কোপি করাতে আসেন, আমাদের যে স্ক্যাজুয়ালিং ডিপার্টমেন্ট, তারাই কিন্তু এই জিনিসগুলো দেখে নেয় যে হ্যাঁ আপনার এই পরীক্ষার জন্য। ডক্টর জামান, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের প্রায় চলে এসেছি শেষ পর্যায়ে। আমাদের সাথে একজন দর্শক আছে, চলে যাচ্ছি দর্শকের প্রশ্নে। সুপ্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের কাছে প্রশ্ন। জি অবশ্যই। আমি আজকে 4-5 মাস যাবৎ মানে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছিলাম, মানে স্পেশালি আমার মানে খুব কয়েকবার বাথরুম হয়। তা বাথরুম হওয়ার পরে আমি একজন গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার দেখাইছি, দেখার পরে উনি অনেক টেস্ট করছে। টেস্ট করার পরে উনি আমাকে বললো যে তোমার মনে হয় IBS। তা এখন তাকে বললাম তাহলে এটা ওষুধ কি, সে বললো যে এটা তো কোনো ওষুধ নেই, এটা ইয়া থেকে আসে, তো একটু স্যারের কাছে যদি একটু জিজ্ঞেস করেন আমি এটার জন্য কি করতে পারি বা আমার কি করলে এটা ভালো হবে। আমি যখনই বাথরুমে যাই, বাথরুম করি, তখন আমি মানে মোর সিক হয়ে যাই, মুখ উইক হয়ে যাই। আপনি বাথরুমে যখন যান তখন কি হয় বললেন? দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, আপনার কথা ভেঙে যাচ্ছে। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আমাদের সাথে ফোনে কথা বলুন। হ্যালো। উনি অবশ্য যদিও আজকে কোলোনোস্কোপির উপরে আলোচনা হচ্ছে, উনি একটা কথা বলেছে যে ওনার একটা মেডিকেল প্রবলেম আছে, যেটা হলো টয়লেটে গেলে হয়তো ওনার মানে ডায়রিয়া বা এই ধরনের কিছু হয়। ওনাকে ডাক্তার গ্যাস্ট্রোন্টোলজিস্ট টেস্ট করেছেন এবং উনি কিছু পাননি, এবং উনি বলেছেন যে ওনার বোধহয় IBS বা ইরিটেবল বাউল সিনড্রোম আছে। এটা কিন্তু একটা খুব কমন সমস্যা। এটাকে আমি একটা রোগ বলবো না, কিন্তু এটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের নার্ভের একটা ব্যাপার, এবং নার্ভ যেভাবে রিয়াক্ট করে সেটা একটা ব্যাপার। এবং এটা কিন্তু ট্রিটমেন্ট যে নাই তা না। এখানে অনেকগুলো ব্যাপার আমাদেরকে জানতে হয়, যে আপনার কোন ধরনের সিমটম হচ্ছে, ডায়রিয়া হচ্ছে কিনা, বা আপনার কনস্টিপেশন হচ্ছে কিনা, এবং ওগুলোর জন্য আমরা কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট দিই। IBS এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে খাবার। একটা খাবার আছে যেটাকে আমরা বলি লো ফডম্যাপ ডায়েট। আমাদের অফিসে যারা আসেন, আমরা ওই সিমটমের উপর ভিত্তি করে তাদেরকে স্পেসিফিক ডায়েট রেকমেন্ড করি, যে আপনি কোন ধরনের খাবার খাবেন। এটা একটা জিনিস। আর হলো যে কিছু কিছু সিমটম কমানোর জন্য স্পেসিফিক কিছু ওষুধও আছে, তো সেটাও আমরা দিতে পারি। আপনার যদি ওয়েট লস না হয়ে থাকে, আপনার যদি ব্লিডিং না হয়ে থাকে, কিন্তু জাস্ট আপনার বাথরুমে গেলে স্পেসিফিক কোনো সমস্যা হয় বা ব্লোটিং হয়, পেট ফুলে যায়, ফেপে যায়, তখন কিন্তু খাবার, লাইফস্টাইল এবং কিছু ওষুধের মাধ্যমে আপনার সিমটমকে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করা যায়।
এবং আমি নিজেও দেখেছি যে অনেক গ্যাস্ট্রেন্টোলজিস্ট আমার শহরে, আমি প্র্যাকটিস করি অরল্যান্ডো, ফ্লোরিডাতে, অনেক পেশেন্ট আমার কাছে আসে এবং এসে বলে যে আমি ডাক্তার দেখিয়েছি, সব টেস্ট করেছে, কিচ্ছু পায়নি, কিন্তু আমি তোমার কাছে আসছি, আমি শুনছি যে তুমি ভালোভাবে ট্রিটমেন্ট করো, আপনি আমাকে বলেন আমি কি করতে পারি। তো তখন আমি তাদের সমস্ত জিনিসগুলো দেখি এবং দেখে বলে যে আপনার ডাক্তার কি আপনাকে বলেছে যে আপনার ইরিটেবল বাউল সিনড্রোম আছে? বলছে হ্যাঁ, এটা তো বলেছে আমার। উনি কি আপনাকে বুঝিয়ে বলেছেন জিনিসটা কি? বলছে না, উনি তো বুঝিয়ে বলেন না, বলছে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো এখানে ডাক্তারদের একটা দায়িত্ব আছে, সেগুলো বুঝিয়ে বলা যে এটা আসলে একটা রোগ না, কিন্তু এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্সোনালিটি প্রবলেম হয়েছে এবং সেই পার্সোনালিটি প্রবলেমটাও ট্যাকেল করতে হয়। যেমন কারো এংজাইটি হলে ট্যাকেল করতে হয়, ঠিক তেমন ডাইজেস্টিভ সিস্টেমেরও এংজাইটি হতে পারে। তো আপনি যে প্রশ্নটা করেছেন, আপনার ওরকম ডাইজেস্টিভ সিস্টেমের একটা এংজাইটি আছে এবং সেই এংজাইটিটা আপনার বাথরুমে যখন যান সেভাবে প্রকাশ পায়। তো সেটা স্পেসিফিক্যালি আপনার যে ডাক্তারের কাছে গেছেন উনি যদি খুব ভালোভাবে না করেন, আপনি আরেকজন ডাক্তারের সাথে কথা বলেন যে আমার আইবিএস আছে, আমি কি কি জিনিস করতে পারি আমার সিমটমকে ভালো করার জন্য। তার মধ্যে যেটা বললাম, ডায়েট, খাবার, ইন্টারভেনশন, কিছু এক্সারসাইজ করা, ইয়োগা করা, যাদের এংজাইটি আছে তাদের এংজাইটিটাকে ট্রিটমেন্ট করা, কারণ আপনার ব্রেনের সাথে আপনার গাট কিন্তু কানেক্টেড। তো এগুলো অনেক ব্যাপার আসলে রয়েছে। টেলিভিশনে আমি তো কাউকে ট্রিটমেন্ট করাতে পারবো না এবং সম্ভব না, এবং আপনার প্রবলেমটা কি সেটাও ইন ডিটেইলস জানা দরকার। তবে আমি আপনাকে কিছু হিন্টস দিলাম যে এভাবে আপনি করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। জি ডক্টর জামান, আপনার সাথে অতি শীঘ্রই আমি আশা করছি যে আইবিএস এবং আমাকে পেশেন্ট এখানে আরও উল্লেখ করেছেন, তারা আপনি ডায়েটের কথা বলছিলেন, প্রপার ডায়েট সম্পর্কেও জানতে চাচ্ছেন। তো আশা করি অতি শীঘ্রই আপনার সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় আবারও ফেরত আসব। আজকে অনুষ্ঠানের এখানেই শেষ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি স্বল্প সময়ে কোলোনোস্কোপির ফ্যাক্টস এবং মিথসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। আশা করি আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাক্টিভ আলোচনাটি আপনাদের সকলকেই অনেক উপকারে দিবে এবং ইনফরমেশনগুলো সঠিকভাবে ফলো করলে আশা করি কোলোনোস্কোপির ব্যাপারে আপনাদের ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে সরাসরি আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশারাতিকুজ্জামান। ডক্টর জামান, টিভিএন 24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে অনেক কিছু বলার, খাবার সম্পর্কে বলার আছে, ঘুম সম্পর্কে বলার আছে, খাবারের সাথে বিভিন্ন ডিজিজের সম্পর্ক নিয়ে বলার আছে, ডিমেনশিয়ার সাথে খাবারের কি সম্পর্ক সেগুলো নিয়ে বলার আছে, অনেক কিছু নিয়ে বলার আছে আসলে। এবং টিভিএন এর দর্শকরা সবসময় খুব ভেরি রিসেপটিভ এবং আপনি হাফসা, আপনি নিজেও খুব রিসেপটিভ। সো আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে এগুলো নিয়ে আলাপ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দিনটা ভালো কাটুক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।